নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে রবিবারের মক টেস্টে 14 নম্বর পর্বের এই ক্লাসটিতে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সমস্ত প্রশ্ন থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা আলোচনা করব, যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রত্যেকেই শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, বিহারে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো বিহারে সিপাহী বিদ্রোহে বা 1857 সালের যেটা মহাবিদ্রোহ আমরা বলে থাকি, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমরা আরও কয়েকটা জানবো। লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন কি রয়েছে দেখো এখানে, বিক্রমাঙ্ক দেবচরিত এর রচয়িতাকে? বিক্রমাঙ্ক দেবচরিত এই গ্রন্থটির রচয়িতা হলেন বিলহন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আরও কয়েকটি বিখ্যাত গ্রন্থ ছিল এবং সেগুলোর রচয়িতা কে ছিলেন আমরা জানবো। যেমন পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছেন বিষ্ণু শর্মা, মিচ্ছকটিকম শূদ্রক, এছাড়াও রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন কলহন। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি রাজস্থানে অবস্থিত? তো এখানে দেখো, কালীবঙ্গান যে জায়গাটি ছিল হরপ্পা সভ্যতার, সেই কালীবঙ্গান জায়গাটি হচ্ছে রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গান কথার অর্থ কি? কালো বালা, এটা মনে রাখবে। এরপরে অপশন বিতে দেখো রয়েছে রোপার। রোপার অবস্থিত পাঞ্জাবে, এটা মনে রাখবে। লোথাল রয়েছে, যেটা ছিল হরপ্পা সভ্যতার একটি মাত্র বাণিজ্য কেন্দ্র। লোথাল অবস্থিত গুজরাটে, এটা ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো অপশনে রয়েছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হরপ্পা শহরটি কোথায় অবস্থিত এবং কোন নদীর তীরে অবস্থিত, এই দুটো তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাও। বাকিগুলো আমি বলে দিলাম, এখানে অপশনে যে 4টা রয়েছে হরপ্পা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, চতুর্বর্ণের ধারণা প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? এটা ইম্পর্টেন্ট। আমরা জানি যে বর্ণপ্রথার প্রচলন যেটা ছিল, বর্ণপ্রথার প্রচলন প্রথম পাওয়া গিয়েছিল ঋগ্বেদে। অপশন সিতে রয়েছে ঋগ্বেদ। তাহলে ঋগ্বেদে আমরা প্রথম চতুর্বর্ণের ধারণা পেয়েছিলাম। এই চতুর্বর্ণ 4টা যে বর্ণে বিভক্ত ছিল তখনের জীবনযাত্রা, 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই 4টি ভাগে বিভক্ত ছিল। আচ্ছা, বর্ণপ্রথার উল্লেখ আমরা পেয়েছিলাম ঋগ্বেদের 10ম মণ্ডলে। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঋগ্বেদের কততম মণ্ডল? 10ম মণ্ডল। এবং 4টা ভাগ মনে রাখবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের দুজন মনীষী ছিলেন? তো দেখো, আর্যভট্ট এবং বরাহমিহির এনারা দুজনেই হচ্ছেন গুপ্ত যুগের বিখ্যাত মনীষী ছিলেন। আচ্ছা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। এই দুটো ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? তো চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরও কয়েকজন রয়েছেন যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে, ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, এবং মেগাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। পরবর্তী প্রশ্ন দেখো, সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? আমি শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্যের ক্লাস এই কদিন আগে করিয়েছি, তো এটা প্রত্যেকেরই পারা উচিত। সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো এটি হচ্ছে আসামের একটি ক্লাসিক্যাল ডান্স। এবার বাকি যে 8টা শাস্ত্রীয় নৃত্য রয়েছে আমাদের ভারতের, সেগুলো সমস্ত আমরা আরেকবার রিভিশন করে নেব। তাহলে দেখো, ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথাকলি কেরালা, এছাড়াও সত্রিয়া আসাম, ওড়িশি ওড়িশা, মণিপুরি মণিপুর এবং মোহিনীআট্টম কেরালা। ঠিক আছে, কেরালার দুটো রয়েছে, কথাকলি এবং মোহিনীআট্টম। পরের প্রশ্ন দেখো এখানে, নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা হয়তো জানো যে সার্কের কতগুলো সদস্য রয়েছে, আমরা সেটাও আলোচনা করব। তো এখানে যে অপশন রয়েছে তার মধ্যে চীন কিন্তু সার্কের সদস্য নয়। এবার আমরা জানবো টোটাল 8টা দেশ যেগুলো সার্কের সদস্য রয়েছে। সার্কের সদস্য দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। মোট এই 8টি দেশ বর্তমানে সার্কের সদস্য রয়েছে। আচ্ছা, সার্কের সদর দপ্তর মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এছাড়াও মনে রাখবে, সার্ক গঠিত হয়েছিল 1985 সালের 8ই ডিসেম্বর। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কে বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন? বিএসই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন প্রেমচাঁদ রায়চাঁদ। অপশন বিতে রয়েছে। আচ্ছা, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানবো। 1875 সালে বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর রয়েছে মুম্বাইয়ে। আরেকটা মনে রাখবে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা হচ্ছে এনএসই, এটা প্রতিষ্ঠিত হয় 1992 সালে। এটাও ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে এবং সদর দপ্তরটা মনে রাখবে মুম্বাই। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সুনীল ছেত্রী নিম্নের কোন খেলাটির সাথে যুক্ত? এই নামটার সঙ্গে প্রত্যেকেই পরিচিত, সুনীল ছেত্রী, যিনি একজন খুবই ভালো ফুটবলার। ঠিক আছে, ফুটবল খেলার সঙ্গে যুক্ত সুনীল ছেত্রী। পরবর্তী প্রশ্ন দেখো, জওহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে অবস্থিত? তো জওহরলাল নেহরু বন্দর যেটা রয়েছে মহারাষ্ট্রে।
আচ্ছা, এখান থেকে তোমরা যেটা মনে রাখবে, জওহরলাল নেহরু বন্দর, যেটা নবসেনা বন্দর নামেও পরিচিত, পরীক্ষায় তোমাদের জওহরলাল নেহরু না দিয়ে নবসেনা বন্দরও দিতে পারে, দুটো কিন্তু একই। জওহরলাল নেহরু বন্দর বা নবসেনা বন্দর হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর, যেটা হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, পদ্মবিভূষণ ভারতের কততম অসামরিক পুরস্কার? এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে সামরিক পুরস্কার, অসামরিক পুরস্কার, এগুলোর ওপর একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো, জিকে টপিক ক্লাসে সেটা করানো হবে। আজকে জেনে রাখো, পদ্মবিভূষণ হচ্ছে ভারতের দ্বিতীয় অসামরিক পুরস্কার। ক্লিয়ার হয়েছে? এবার আমরা জানবো প্রথম কি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো হালকা একটা জেনে রাখবো, বাকি বিস্তারিত ক্লাস আমি করিয়ে দেবো জিকে টপিকের। তো দেখো, সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন, এবং দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ, যেটা প্রশ্নে দেওয়া ছিল। তৃতীয় মনে রাখবে পদ্মভূষণ, চতুর্থ হচ্ছে পদ্মশ্রী। এগুলো সমস্ত অসামরিক পুরস্কার। পরবর্তী প্রশ্ন দেখো, জিএমটি এবং আইএসটি এর মধ্যে পার্থক্য কত? জিএমটি যেটা হচ্ছে গ্রিনিচ মেন টাইম, আর একটা হচ্ছে আইএসটি যেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। অপশন সিতে রয়েছে। আচ্ছা, এখানে আবার দেখো দুটোর ফুল ফর্ম দেওয়া রয়েছে, জিএমটি গ্রিনিচ মেন টাইম, আর একটা হচ্ছে আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। দুটোর ফুল ফর্ম কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোথায়? তো নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে অমরকণ্টক মালভূমি থেকে। অপশন সিতে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, হুসেন সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? হুসেন সাগর হ্রদ হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। এটা ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, উলার হ্রদ কি? উলার হ্রদ হলো, এটা হচ্ছে মনে রাখবে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি? উলার হ্রদ। আরেকটা ইম্পর্টেন্ট মনে রাখবে, উলার হ্রদ কাশ্মীর উপত্যকায় অবস্থিত। এটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোনটি পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলনস্থল যেটা বা মিলন বিন্দু, সেটা হচ্ছে নীলগিরি পর্বতমালা। ঠিক আছে, অপশন বিতে রয়েছে। দেখো, এটা হচ্ছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে, নিম্নোক্ত পশ্চিমবঙ্গের কোন জেলাটির ওপর দিয়ে বা ভারতের কোন রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। আবার প্রশ্ন ঘুরিয়ে দেবে যে নিচের কোন রাজ্যটি বা পশ্চিমবঙ্গের কোন জেলাটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। যখন এখানে যায়নি থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভালো করে প্রশ্ন পড়ে তারপর তোমরা উত্তর করবে। তাহলে এখানে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যে পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে গিয়েছে। তো এখানে যে জেলাগুলো রয়েছে তার মধ্যে একটি মাত্র জেলা রয়েছে যার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তো দেখো, এখানে রয়েছে নদিয়া, নদিয়া জেলার ওপর দিয়ে গিয়েছে। যে 4টি জেলার ওপর দিয়ে গিয়েছে, জেলাগুলোর নাম মনে রাখবে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের এই 4টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। আচ্ছা, এর সাথে যেটা ইম্পর্টেন্ট, ভারতের টোটাল 8টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের তো 4টি জেলা, আর ভারতের হচ্ছে 8টি রাজ্য। এটা ইম্পর্টেন্ট, এটা এখানে লেখা হয়নি, এটা মনে রাখবে। 8টি রাজ্যের নাম আমি বলে দিচ্ছি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। ক্লিয়ার হয়েছে? এই 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ভারতের, এবং পশ্চিমবঙ্গের 4টি জেলা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পূর্ব সীমান্তে নিম্নের কোন দেশটি অবস্থিত? তো এটা দেখো, আমি ম্যাপ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে মায়ানমার। মায়ানমার হচ্ছে ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত। তো এখানে ম্যাপ দেখো, এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ানমার। তো এখানে দেখো, মায়ানমার হচ্ছে ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত একটি দেশ। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থ কমিশন কত বছর অন্তর গঠন করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থ কমিশন থেকে সমস্ত প্রশ্নই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, অর্থ কমিশন বা যেটাকে আমরা ফাইন্যান্স কমিশন বলে থাকি, তো অর্থ কমিশন গঠিত হয় প্রত্যেক 5 বছর অন্তর। আচ্ছা, এই যে অর্থ কমিশন প্রত্যেক 5 বছর অন্তর গঠিত হয়, এটা রাষ্ট্রপতি কর্তৃক হচ্ছে এটা গঠন করা হয়। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আমাদের সংবিধানের 280 নম্বর ধারায় বলা রয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক 5 বছর অন্তর অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠিত হয়। তো এটাই ছিল আজকে সানডে মক টেস্টের ক্লাস। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।